অপরাধের চেয়েও অপরাধীদের পিছনে থাকা ক্ষমতার ছায়া যে কতদূর শক্তিশালী সেটা বোঝানোর জন্যই আজকের সিরিজ অজেয়া স্পেশাল টাস্ক ফোর্স। গল্পের সূচনা ঘটে একটি সরকারি হসপিটালের ডাক্তার দেবপর্ণার রহস্যজনক খুনকে দিয়ে। ঘটনাটিকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক ও সামাজিক চাপ তৈরি হলে এই খুনের তদন্তের ভার দেওয়া হয় এসিপি দামিনী সেনগুপ্ত এবং তার স্পেশাল টাস্ক ফোর্সের টিমকে। দামিনী তদন্তের গভীরে ঢুকতে শুরু করলে জানতে পারে হসপিটালের ভিতরের একনিষ্ঠ ও কর্তব্যপরায়ণ চিকিৎসক দেবপর্ণার মর্মান্তিক মৃত্যুকে প্রথমে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়েছে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রমাণ লোপাট করারও চেষ্টা করা হয়। হসপিটালের সাধারণ ওয়ার্ড থেকে শুরু করে রাজ্যের সর্বোচ্চ ক্ষমতার আসন পর্যন্ত এক গভীর ষড়যন্ত্রের জাল দেখতে পায় পুলিশ। উপরমহল থেকে প্রতিনিয়ত তদন্ত আটকানোর চেষ্টা করা হয়। হাসপাতালের কোনো একজনও মুখ খুলতে ভয় পায়। এরই মধ্যে খবর আসে এই হাসপাতালে এর আগেও খুন হয়েছে একজন জুনিয়র ডাক্তারের। তারপর এই হাসপাতালের সাথে মৃতদেহ পাচারের র্যাকেটেরও একটা যোগাযোগের খবর পায় এসিপি দামিনী সেনগুপ্ত। এই খুনগুলোর কিনারা কি করা সম্ভব? চলুন জেনে নিই আজকের ভিডিওটিতে। আমার ভিডিও এক্সপ্লেনেশন ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট আর একটি হাইপ করে দেবেন এবং আমার চ্যানেল ফিল্মসারকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন শুরু করা যাক। 26শে আগস্ট রাত 11:15 সিএম দত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে ওর মাকে ফোন করছিল কার্ডিওলজি বিভাগের সেকেন্ড ইয়ারের পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং ডাক্তার দেবপর্ণা বিশ্বাস। তার হাতে রয়েছে ডিনারের ডেলিভারি প্যাকেট। ওর মা জিজ্ঞেস করলো, হ্যাঁ রে, খেয়েছিস? দেবপর্ণা বলল, এই তো প্রাঞ্জল মুস্তাফিররা চলে এলে খেয়ে নেব। ওর বাবা বলল, হ্যাঁ রে, তোর ওই থিসিসের ব্যাপারে কোনো কথা হলো আজ? দেবপর্ণা বলল, আজ আবার একটা বাজে ঝামেলা হয়ে গেল স্যারের সাথে। 2 বছর ধরে খেটে খুঁটে আমি লিখলাম আর উনি দিয়ে দিলেন ওই দালালটাকে। ঠিক আছে, আমি খেয়ে নিয়ে তোমাদের আবার ফোন করব বলে ফোনটা রেখে দিল দেবপর্ণা। তখনই একটা বাইরের লোক কোথা থেকে ওর সামনে এসে দাঁড়ালো। দেবপর্ণা বলল, আপনি ভিতরে ঢুকলেন কি করে? আর এত রাত্রে আপনি এখানে কি করছেন? কি চাই এখানে? লোকটা বলল, যেটা চাই সেটা পাবো ম্যাডাম। দেবপর্ণা বলল, একটা চড়ে তোমার মুখটা ঘুরিয়ে দেব বলে গার্ডদের ডাকলো। দেবপর্ণা বলল, একে বার করো এখান থেকে। এসব বাইরের লোকরা ভিতরে ঢোকে কি করে? ব্যাস, এটাই জীবনের শেষ রাত ছিল দেবপর্ণার। 27শে আগস্ট সকালে দেবপর্ণার রক্তাক্ত মৃতদেহ হসপিটালের মিটিং রুমে পড়ে থাকতে দেখা যায়। সারা শরীরে কাটা ছেঁড়ার দাগ, চোখ ফেটে রক্ত বেরিয়ে এসেছে। ওর দুটো পাকে বিপরীত দিকে টেনে ছিঁড়ে ফেলার চেষ্টা করা হয়েছে। জনিদার থেকে প্রচুর ব্লিডিং হয়েছে। শুধুমাত্র ধর্ষণ করলে এত ব্লিডিং হওয়া সম্ভব নয়। সম্ভবত রড জাতীয় কিছু ঢোকানো হয়েছে সেখানে। মৃতদেহের বিভৎসতা দেখলে বড় বড় সাহসী মানুষদেরও বুকের রক্ত জল হয়ে যাবে। কাল রাত্রে যে মেয়েটার সাথে কথা বলে ঘুমোতে গেল তার বাবা মা, সকালে তারা ফোনে খবর পেল যে আপনার মেয়ে সুইসাইড করেছে, তাড়াতাড়ি হসপিটালে আসুন। কিন্তু হসপিটালে পৌঁছালে পুলিশ ওদেরই মেয়েকে দেখতে ভিতরে ঢুকতে দিল না। বলল, ভিতরে এখন কেউ ঢুকতে পারবে না, এখন ভিতরে বডির অফিসিয়াল কাজ হচ্ছে, আপনারা 2 ঘন্টা অপেক্ষা করুন। অন্যদিকে এসিপি দামিনী সেনগুপ্ত নিউজে দেখলো সমস্ত খবরটা। হসপিটালের প্রিন্সিপাল সমেত আরো ডাক্তাররা ঘটনাস্থলে এসে পৌঁছেছে। রয়েছে কিছু জুনিয়র ডাক্তার। দেবপর্ণাকে জাস্টিস দেওয়ার জন্য পুরো রাত দখল করা হলো। হচ্ছে জায়গায় জায়গায় মোমবাতির মিছিল, দেওয়ালে দেওয়ালে পোস্টার। কলকাতা পুলিশ ক্রাইম ব্রাঞ্চের কমিশনার ঠিক করলো এই তদন্তের ভার দেওয়া হবে এসিপি দামিনী সেনগুপ্তকে। ফোন করে দামিনীকে ডেকে ওর হাতে থাকা সমস্ত কেস ছেড়ে দিয়ে অজেয়া রেপ অ্যান্ড মার্ডার কেসের দায়িত্ব দেওয়া হলো। সাথে একটা স্পেশাল টাস্ক ফোর্স তৈরি করা হয়েছে, যেখানে রয়েছে ইন্সপেক্টর ভাস্কর দেবনাথ, সাব ইন্সপেক্টর অয়ন্তিকা ব্যানার্জি, এসআই জয়ন্ত বারিক, এসআই সুব্রত নস্কর এবং একজন সাইবারের ছেলে শাহিদ ইকবাল। প্রথমেই দামিনী তার পুরো টিমকে নিয়ে স্পটে গেল। সেখানে রয়েছে লোকাল থানা এবং হোমিসাইড ডিপার্টমেন্টের ইন্সপেক্টর সুরজিৎ মণ্ডল। সুরজিৎই ওদের স্পটে নিয়ে গেল। অজয়া সেটা দেখে বলল, সেদিন ঘটনাস্থলে এত লোক ঢুকে গেল কিভাবে? কারা তারা? ক্রাইম সিন তো পুরো কন্টামিনেটেড, সেটা মেনটেন করার দায়িত্বটা কার? দামিনী ঘটনাটাকে কল্পনা করতে লাগলো যে কি হতে পারে কালকে রাতে এখানে। তারপর চারপাশটা বেশ ভালো করে দেখলো। অফিসার ভাস্কর পুরো জায়গাটাকে দেখে বলল, এখানটাকে দেখে খুব
খুবই সাজানো গোছানো মনে হচ্ছে। এত বড় একটা কাণ্ড হয়ে গেল, কোথাও ধস্তাধস্তির চিহ্ন পর্যন্ত নেই, জিনিসপত্র উলট পালট নেই, কোনো রক্তের ট্রেসও নেই। দামিনী অয়ন্তিকাকে বলল ভিকটিমকে লাস্ট কারা দেখেছে তাদের একটা লিস্ট বানাতে। এই সময় ওরা হাতুড়ি পেটানোর শব্দ শুনতে পেয়ে সেখানে গিয়ে দেখলো ক্রাইম সিনের পাশের এভি রুমটাকে ভাঙা হচ্ছে। একজনকে জিজ্ঞেস করলে সে বলল রেনোভেশনের কাজ হচ্ছে, পারমিশন আছে। তৎক্ষণাৎ কাজ বন্ধ করতে অর্ডার দেয় দামিনী। সেই সময় ক্রাইম ব্রাঞ্চ থেকে অর্ডার এলো যে কালপ্রিটকে ধরা হয়েছে, তুমি তদন্ত বন্ধ করে দাও। দামিনী বলল স্যার আমি শিওর এখানে যা যা আমরা দেখতে পাচ্ছি তার থেকে অনেক বেশি কিছু লুকোনো আছে। ক্রাইম সিন বলে আমাদের যে মিটিং রুমটা দেখানো হয়েছে সেটা পুরোটাই ফলস। আসল ক্রাইম সিনে আমরা এখন দাঁড়িয়ে আছি, আর পাশের এভি রুমটাকে ভাঙা হচ্ছে স্যার। পরের সিনে আমরা দেখি হসপিটালের লাগোয়া একটা পুলিশ আউটপোস্ট রয়েছে, সেখানের সিভিক ভলেন্টিয়ার বিজন দত্ত। এই বিজন দত্তকেই সেদিন রাত্রে আমরা দেবপর্ণার কাছে আসতে দেখেছিলাম। ও একজন পুলিশকে বলল আজ রাতে একটা অপারেশন আছে, কাজ হয়ে গেলে তোমাকে ফোন করে দেব, তুমি অ্যাক্টিভ হয়ে যেও। তখনই একটা ছেলে হসপিটালের ছাদ থেকে নিচে থাকা একটা অ্যাম্বুলেন্সের উপর পড়ে মারা যায়। তাহলে কি এই অপারেশনের কথাটাই বলছিল বিজন দত্ত? যদিও এই ঘটনাটা দেবপর্ণার মৃত্যুর বেশ কয়েক বছর আগের। এবার আমরা দেখি সেই বিজন দত্তকেই অ্যারেস্ট করা হয়েছে। অন্যদিকে দেবপর্ণার মা বাবা তো কেঁদে আকুল। ওর বাবা বলল দেবপর্ণা বিজন দত্তের নাম তোমাকে কখনো বলেছিল? ওর মা বলল না। দেবপর্ণার মা কদিন ধরেই কিচ্ছু খায়নি। ওর বাবা বলল খেয়ে নাও, আমাদের এখনো অনেকটা পথ যেতে হবে। যে আমাদের মেয়েটার সাথে এমন করলো তাকে শাস্তি দিতে হবে না? সাব কমিশনার চৌধুরী কালপ্রিট ধরা পড়ে যাবার পরও দামিনীর এখনো কেন ডাউট হচ্ছে প্রশ্ন করলে দামিনী বলল প্রাইমারি ইনভেস্টিগেশনে ক্রাইম সিনটা যদি ভালো করে দেখা হতো তাহলেই আদৌ ওটা ক্রাইম সিন কিনা সে বিষয়ে সন্দেহ হওয়ার কথা। এই কেসটার মধ্যে প্রচুর অসঙ্গতির আছে। বিজন দত্ত পাতলা চেহারার একটা লোক, হাইটটাও শর্ট। ভিকটিম রেজিস্ট করেছিল হয়তো কারণ ওর গায়ে প্রচুর দাগও রয়েছে, কিন্তু এখানেই তো খটকা। রেপ হলো, মার্ডার হলো, 30 মিনিটের মধ্যে লোকটা চলেও গেল, এটা কি পসিবল? আমি জানি এই বিজন দত্ত বক্সার ছিল একটা সময়, কিন্তু 2015 সালে ওর আপার লেফট আর্মে এসিএস এর ট্রিটমেন্ট হয়। এই সিনড্রোমের কারণে বিজন দত্তের বাঁ হাতটা পার্মানেন্টলি উইক হয়ে যায়, বক্সিং ক্যারিয়ারও শেষ হয়ে যায়। ও তখনই এই সিভিক ভলেন্টিয়ারের জন্য অ্যাপ্লাই করে, এটাই তার মেডিকেল সার্টিফিকেট। তাই স্যার সন্দেহ একটা থেকেই যায়। এত বড় একটা ক্রাইম এত কম সময়ের মধ্যে কোনো প্রায় প্রিপারেশন ছাড়া করা সম্ভব কি? এদিকে কয়েকজন প্রোটেস্টারের উপর হসপিটালের কতগুলো জুনিয়র ডাক্তার মারধর করে তাদেরকে ভয় দেখায়, আন্দোলনকে ভেঙে দেয়। অন্যদিকে সাব ইন্সপেক্টর অয়ন্তিকা সেদিন সিসিটিভি ফুটেজটা যে অফিসার দেখেছিল তাকে জিজ্ঞেস করলে সে বলল সেদিন সিসিটিভি রুমে ফুটেজ দেখাকালীন ওই লিডারের মতো ছেলেটাও ছিল, আর তার সাথে কতগুলো জুনিয়র ডাক্তারও ছিল। ফুটেজে বিজন দত্তকে দেখেই ওরা বলে উঠলো ওই তো বিজন দত্ত। এখানেই স্যার নোটিশ করার বিষয় হলো যে তখনও পর্যন্ত তো বিজন দত্তের নামটাও ওঠেনি। ছেলেটা ফুটেজ দেখতে দেখতে ওই যে বিজন দত্ত বলে বিজন দত্তকে আইডেন্টিফাই করলো কেন? তারপর থেকেই তো সবাই বিজন দত্তকে কালপ্রিট ভাবা শুরু করলো। তাহলে কি কেউ ওই ছেলেটাকে বলে দিয়েছিল যে বিজন দত্তকে আলাদা করে আইডেন্টিফাই করতে? কারণ ওই ফুটেজে তো আরো অনেকেই ছিল। সাব কমিশনার বলল কিন্তু ওই তো একমাত্র বাইরের লোক ছিল সেখানে। দামিনী বলল স্যার আমরা কিভাবে শিওর হব যে অপরাধী একজন বাইরের লোক? এবার ভিকটিমের তোলা কিছু ছবি দেখিয়ে দামিনী বলল সেই রাত্রে পুলিশের অফিসিয়াল বয়ান অনুযায়ী ডিপার্টমেন্টের বাকি যারা নাইট শিফটে ছিল তাদের সাথে ডিনার করার পর দেবপর্ণার হয়তো ঘুম পেয়েছিল, কিন্তু অদ্ভুত কারণে ও ডাইসের উপরে শুতে গেল। সেখানে রাখা টেবিলে একটু আগেই ওরা হয়তো খেয়েছিল, সেগুলো সরিয়ে নিচে রাখা কতগুলো ম্যাট্রেসের মধ্যে থেকে একটা নিয়ে সেটা কষ্ট করে ডাইসের উপরে তুলে একটা লাল কম্বল ঢাকা নিয়ে শুয়ে পড়লো। কিন্তু ও তো একটু আড়ালে বা যেখানে ম্যাট্রেস গুলো ছিল সেখানেও শুয়ে যেতে পারতো। ওর ঘুমিয়ে পড়ার কিছুক্ষণ পর ঘরে ঢুকলো অভিযুক্ত বিজন দত্ত। বিজন নিশ্চয়ই ওখানে দেবপর্ণা একা আছে জেনে ঢোকেনি, কাজেই কেউ আশেপাশে আছে কিনা ও দেখবে, তারপর দরজা লাগাবে। এত কিছুর মাঝেও দেবপর্ণার ঘুম ভাঙলো না। যেখানে ও পাবলিক প্লেসে শুয়ে আছে সেখানে তো ওর গভীর ঘুম হওয়া সম্ভব নয়। বিজন যখন ওকে অ্যাসল্ট করলো তখন তো নিশ্চয়ই ও চিৎকার করেছিল, ধস্তাধস্তি হয়েছে, কিন্তু ঘটনাস্থল দেখে তা বোঝার কোনো উপায় নেই।
চারপাশটা পরিপাটি করে সাজানো, বিছানার চাদরটা নিপুণভাবে গোজা রয়েছে, একটু কোথাও ভাঁজ নেই। তাহলে কি স্যার ওই মিটিং রুমে ঘটনাটা হয়নি? পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী রাত 11টা থেকে নাকি সকাল 6টার মধ্যে খুনটা করা হয়েছে, কিন্তু সিসিটিভি ফুটেজ অনুযায়ী বিজন দত্ত তো স্যার কার্ডিওলজি ডিপার্টমেন্টে ভোর 4টের সময় ঢুকেছিল, আর আমি শিওর যে ভিকটিম তখন অলরেডি ডেড। আমি এটা প্রমাণ করতে পারবো স্যার। আর এদিকে ছবিটা দেখে বোঝা যাচ্ছে ভিকটিমের দুটো পায়ের মাঝখানের গ্যাপ প্রায় 70 ডিগ্রি, দুটো পায়ের পাতা সম্পূর্ণ অপোজিট দিকে হয়ে রয়েছে, তার মানে হিপ জয়েন্ট ডিসপ্লেসমেন্ট। এখন ভিকটিমের রেডিওলজিক্যাল এক্সামিনেশন হলো না কেন? এইসব প্রশ্ন করার পর শেষমেশ তদন্ত চালু রাখার সিদ্ধান্ত নিল হাই কমিশনার। এদিকে শাহিদ একটা ইন্টারেস্টিং লিড পেয়েছে। 20 নভেম্বর ফার্স্ট ইয়ারের পিজিটি জেনারেল সার্জারি ডিপার্টমেন্টের অনিকেত চ্যাটার্জিরও এই একইভাবে অস্বাভাবিক মৃত্যু হয়েছিল। প্রথমে কেসটা সুইসাইড বলা হয়েছিল, কিন্তু তারপর জানা যায় খুন, কিন্তু পরে সবকিছু ধামাচাপা পড়ে যায়। এবার দামিনী যায় অজয় আর বাবা মার কাছে, আর এটা জানতে পেরে অবাক হয়ে যায় যে ওদের ঢুকতেই দেওয়া হয়নি প্রথমে। ডিসি সেন্ট্রালের প্রিয়াঙ্কা মুখার্জি তো ওদের বলেই দিয়েছিল আপনার মেয়ে সুইসাইড করেছে। দামিনী বলল, সেদিন আপনারা যখন প্রথম আপনাদের মেয়েকে দেখলেন ঠিক কি কি দেখেছিলেন একটু মনে করে বলুন তো। দেবপর্ণার মা বলল, ওর সারা গায়ে প্রচুর কাটার দাগ ছিল, যেন অনেকে মিলে খুব রাগ ফলিয়েছে আমার মেয়েটার শরীরের উপর। কেউ তো আমাদের ছুতে পর্যন্ত দেয়নি। কোমরের নিচ থেকে মনে হচ্ছিল কেউ টেনে ছিঁড়ে ফেলে দেওয়ার চেষ্টা করেছে। কাঁধের কাছটা কেমন লতপত লতপত করছিল। অন্যদিকে ভাস্কর গেল সরকারি অফিসে সিএম দত্ত কলেজের এভি রুম ডেমোরেশনের ফাইলটা নিতে। একজন কর্মচারীকে ভয় দেখিয়ে সেটার বিষয়ে কথা বলল ভাস্কর। এদিকে প্রিন্সিপালকে মিডিয়া ক্রাইম সিনের পাশের এভি রুমটা রেনোভেট করার অর্ডার কে দিয়েছিল জিজ্ঞেস করলে প্রিন্সিপাল বলল আমি দিয়েছিলাম, কিন্তু সেটা তো 5 মাস আগে, মার্চ মাসে। তবে এখন কাজ কেন শুরু হলো সেটা আমি ঠিক বুঝে উঠতে পারছি না। এদিকে দামিনী দেবপর্ণার মা বাবাকে জিজ্ঞেস করলো দেবপর্ণার ডিজার্ট্রেশন পেপারের কথা। তারা বলল ওই ডক্টর অতীন ঘোষ সব দিক থেকেই আমার মেয়ের পিছনে পড়েছিল। আসলে হসপিটালে একটা ভুল ইনজেকশন দেওয়ার কারণে মহিতোষ দাস নামের একজনের মৃত্যু হয়েছিল। যদিও ইনজেকশনটা আমার মেয়ে দিতে চায়নি, ও বাইরের থেকে ইনজেকশনটা এনে দিতে চেয়েছিল, কিন্তু ডক্টর ঘোষের রেফারেন্সে হসপিটালের ভিতরের এক্সপায়ারি ওষুধ না চেক করে সেটা ইউজ করতে বাধ্য হয়েছিল আমার মেয়ে। তারপর উল্টে আবার আমার মেয়েকে ভয় দেখানো হয়েছিল যে আমার মেয়ের রেজিস্ট্রেশনটা ক্যান্সেল করে দেবে ওরা। আমার মেয়ে হসপিটালের ভিতরে থাকা দুর্নীতি নিয়ে কমপ্লেন করত, প্রোটেস্ট করত। সেই আগেই হয়তো অতীন ঘোষ আমার মেয়ের রেজিস্ট্রেশন পেপারটা অন্য একজনকে দিয়ে দিল। তখনই অয়ন্তিকা ফোন করে দামিনীকে জানালো যে প্রিন্সিপাল মিডিয়াকে বলেছে এভি রুম ডেমনস্ট্রেশনের অর্ডারটা উনি দিয়েছেন 5 মাস আগে। অন্যদিকে ভাস্কর ইঞ্জিনিয়ার রুমের চাবি নিয়ে প্রিন্সিপালের সেই অর্ডার দেওয়া পেপারটা বার করে নিয়ে এলো। এদিকে দেবপর্ণার বাবা মার কাছ থেকে দেবপর্ণার বয়ফ্রেন্ড অরিন্দমের বিষয়ে জানতে পেরে এবার দামিনী ওর সাথে কথা বলতে যায়। এই অরিন্দমের সাথে দেবপর্ণার সামনের বছর বিয়ের পাকা কথা হয়ে গিয়েছিল। দামিনী অরিন্দমকে সেই দেবপর্ণার ডিজার্টেশনের ব্যাপারেই প্রশ্ন করলো। অরিন্দম বলল ওর ফেভারিট সাবজেক্ট ছিল জেনেটিক্যালি যাদের কার্ডিয়াক ডিসঅর্ডার আছে তাদের নিয়ে। 2 বছর খেটে এদের উপর ডিজার্টেশন পেপার তৈরি করে ও। তারপর হঠাৎ ওর সিনিয়র ডক্টর অতীন ঘোষ বলল যে ওই পেপারটা নাকি কিছুই হয়নি, ওকে আবার একটা নতুন সাবজেক্টের উপর ডিজার্টেশন বানাতে হবে। এরপর থেকে দেবপর্ণা সবসময় খুব স্ট্রেসে থাকতো। ও খুব চাপা স্বভাবের মেয়ে ছিল, সবটা ঠিকঠাক বলতো না। ঘটনার দিন রাত 11টা নাগাদ আমাকে কল করেছিল দেবপর্ণা। হঠাৎ করে আমাকে 4.5 লাখ টাকা অ্যারেঞ্জ করতে বলেছিল, কিন্তু কেন এত টাকা লাগবে সে বিষয়ে কিচ্ছু জানায়নি। হসপিটালের জুনিয়রদের কাছ থেকে খবর নিয়ে জানা গেল ইদানিং খুবই রেগে যাচ্ছিল দেবপর্ণা, সবার বিরুদ্ধেই এইচওডির কাছে কমপ্লেন করত। এদিকে কম্পিউটারে শাহিদ কিছু তথ্য বার করে বলল দেবপর্ণা মর্গ থেকে মৃতদেহ উধাও নিয়েও কিছু ঝামেলায় জড়িয়েছিল। 6 মাস আগে মালদা জেলার মুক্তি পাসওয়ানের মৃতদেহ হঠাৎ মর্গ থেকে উধাও হয়ে যায়, এই নিয়েও প্রোটেস্ট করেছিল দেবপর্ণা। আর আশ্চর্যের বিষয় এই যে মুক্তি পাসওয়ান ভর্তি হয়েছিল অতীন ঘোষের আন্ডারে, আর এই অতীন ঘোষের আন্ডারেই কাজ করত ডক্টর দেবপর্ণা বিশ্বাস। সেই মুহূর্তে ভাস্কর এসে খবর দেয় যে প্রিন্সিপাল 5 মাস আগে নয়, দেবপর্ণা মারা যাবার পরের দিন এবি রুম ডেমোলেশনের অর্ডারটা দেয়। তার কাগজটাও নিয়ে এসেছে ভাস্কর। ভাস্কর বলল তাহলে প্রিন্সিপালকে তুলে নিয়ে আসি। দামিনী বলল ঠোস প্রমাণ ছাড়া তোলা যাবে না, বুঝতেই তো পারছি
পারছেন এর পিছনে কত বড় বড় রথী মহারথীরা রয়েছে? অন্যদিকে প্রিন্সিপাল স্বাস্থ্যমন্ত্রী রাতুলা মৈত্রকে ফোন করে ওর ফেসে যাওয়ার আর ওকে বাঁচানোর কথাটা বলল। মিনিস্টার বলল পার্টির লোকজন আর অপোজিশন পার্টিও তোমার উপর রেগে আছে, তাই সেটা আটকানোর জন্য এখন আপাতত তোমার ট্রান্সফারের ব্যবস্থা করা হচ্ছে। চুপচাপ এখন সরে যান, সবার কাছে বলা হবে আপনাকে সাসপেন্ড করা হয়েছে। এবার সেদিন রাত্রে দেবপর্ণার সাথে যারা একসাথে ডিনার করেছিল তাদের জেরা করার পালা। তারা হলো মুস্তাসির আহমদ, প্রাঞ্জল চৌধুরী, সায়ন সেন আর অভিষেক নাগ। ওদেরকে জেরা করার পর দামিনী বুঝতে পারলো এরা সবাই খুবই রিহার্সাল করে এসেছে। সবাই প্রায় একই কথা বলছে, একটাই টাইমিং আওড়াচ্ছে। সেদিনের ওই ঘটনা এত সুন্দর পুঙ্খানুপুঙ্খ ভাবে কিভাবে কারোর মনে থাকতে পারে। এবার আজ বিজন দত্তের ইন্ট্রোগেশনের পালা। তবে তাকে কিছু জিজ্ঞেস করার আগেই ও স্বীকার করে নিল যে ওই রেপ আর মার্ডারটা করেছে। হেভি দিমাগ ছিল মেয়েটার, তাই তার উপরে রাগ ফলিয়েছে। টাইমিং ছিল 3টের সময়। বিজন দত্ত বলল আমি জানি আমার কিচ্ছু হবে না, ওরা আমাকে এখান থেকে ঠিক বার করে নেবে। এটা আমাকে বলেছে পুলিশ কমিশনার সুমিত গোয়েঙ্কা। দামিনী তো শুনে থ হয়ে গেল। এবার এসিপি দামিনীকে কমিশনার অফিসে ডাকা হলো। সমস্ত হায়ার অফিসাররা বলল অপরাধী কনফেস করেছে, তাও আপনি মানছেন না কেন? দামিনী বলল তা ঠিক, কিন্তু তার সাথে ও এটাও বলেছে যে ওকে কনফেস করতে বলা হয়েছে এবং সেটা বলেছেন পুলিশ কমিশনার সুমিত গোয়েঙ্কা। আমি প্রেসের কাছে জানালে কিন্তু দুটো খবরই বলবো। এই কথাই কিছুটা ঘাবড়ে যায় সেখানে থাকা হায়ার অফিসারেরা। এবার আমরা দেখি বেশ কিছুদিন আগে এই মৃতদেহ পাচারের এগেইনস্টে সমস্ত তথ্য প্রমাণ জোগাড় করে দেবপর্ণা গিয়েছিল রুলার পার্টির নেতা দেবব্রত সেনের কাছে। দেবব্রত ওকে বলেছিল বাহ, খুব ভালো কাজ করেছো তুমি, একদম ঠিক জায়গায় তুমি ফাইলটা দিয়েছো, আমি ঠিক কোনো না কোনো ব্যবস্থা নেব। কিন্তু দেবপর্ণা চলে যাবার পরেই ও ফোন করে স্বাস্থ্যমন্ত্রী রাতুলা মৈত্রকে। এবার দামিনী গেল প্রিন্সিপাল শতদীপ বাবুর কাছে, বলল মহিতোষ দাস ডক্টর ঘোষের আন্ডারে ভর্তি ছিল, তারপর মেডিসিন অ্যালার্জিতে মৃত্যু হলো তার। এনকোয়ারি কমিটি বসলো, আপনারা সবাই দেবপর্ণাকে কর্নার করলেন আর এনকোয়ারি কমিটির মাথায় বসিয়ে দিলেন ডক্টর ঘোষকে। কিন্তু কেন বাইরে থেকে কেন আনলেন না কাউকে? প্রিন্সিপাল বলল তা না হলে সেদিনই দেবপর্ণার রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে যেত, কারণ ইনজেকশনটা দেবপর্ণাই পুশ করেছিল। দামিনী এবার প্রিন্সিপালের সেই ডেমোলেশন অর্ডারটা প্রিন্সিপালকে দেখিয়ে বলল তাহলে আপনি মিডিয়াকে সেদিন মিথ্যে বললেন কেন? প্রিন্সিপাল বলল ওটা মুখ ফসকে বেরিয়ে গিয়েছিল, আমার কাছে পারমিশনটাও ছিল, আপনার থেকেও উঁচু মহলের অফিসাররা আমাকে পারমিশনটা দিয়েছে এভি রুম ডেমোলেশনের, আর সেই ঘটনার দিন আমি বাড়িতেই ছিলাম। এদিকে শাহিদ জানতে পারলো এবং সেটা অয়ন্তিকাকে জানালো যে সেদিন রাত্রে একজন অন ডিউটি নার্স কমলিকা গুহ তারপর থেকে এখনো পর্যন্ত ডিউটি জয়েন করেনি। শাহিদ কমলিকার অ্যাড্রেস আর ফোন নাম্বার অয়ন্তিকাকে পাঠিয়ে দিল। তারপর অয়ন্তিকা খবরটা দামিনীকে জানায়। এবার এদিকে এবি রুমের জিনিসপত্র যে লোকটা সরিয়েছিল তার পিছনে বন্দুক ঠেকিয়ে সেগুলো যেখানে রাখা আছে সেখানে গেল ভাস্কর। সেখান থেকে কতগুলো লাল কার্পেট তুলে আনা হলো। এদের ধারণা এর উপরেই দেবপর্ণাকে মারা হয়েছিল। অন্যদিকে অয়ন্তিকা গেল কমলিকার বাড়ি, কিন্তু ওর স্বামী ভিতরে ঢুকতে না দিয়ে ডাক্তারের প্রেসক্রিপশন দেখিয়ে বলল সেদিনের পর থেকে ও বেশ ট্রমায় আছে, ডাক্তার এ বিষয়ে কথা বলতে বারণ করেছে। এরপর দামিনী গেল ডক্টর গাঙ্গুলির কাছে। ওকে যাই প্রশ্ন করা হচ্ছে সবটাতেই বলছে ঠিক মনে পড়ছে না। নাটক আর কি, দেবপর্ণার সাবজেক্টটা নিয়ে এখন কে কাজ করছে বা কে দেবপর্ণার ডিজার্টেশন ফাইলটা পেলো কোনো কিছুই নাকি ওনার মনে পড়ছে না। এবার দামিনী গেল ডক্টর ঘোষের কাছে। এর আন্ডারেই কাজ করতো দেবপর্ণা। সেদিন রাত্রে দেবপর্ণা এদের প্রত্যেককে ফোন করেছিল, কিন্তু কেউ ফোন তোলেনি। ডক্টর ঘোষ বলল দেবপর্ণা খুবই হট টেম্পার্ড মেয়ে ছিল, ও খুবই কমপ্লেনিং টাইপেরও ছিল, সবইতেই ওর কমপ্লেন, এত অ্যাডভান্টেজ পেত তাও। দামিনী বলল ওর ডিউটি টাইমিং দেখে তো মনে হচ্ছে ও অ্যাডভান্টেজের থেকে ডিসঅ্যাডভান্টেজটাই বেশি পেত। টানা 36 ঘন্টা ডিউটি ওর মতো ঘন ঘন আর তো কেউ পায়নি। দেবপর্ণার ডিজার্টেশন পেপারটা আপনি কাকে দিলেন? ডক্টর ঘোষ বলল ওর পেপারটা ঠিক ছিল না, তাই হয়তো অন্য কাউকে দিয়েছি, এখন কাকে দিয়েছি সেটা মনে পড়ছে না। হঠাৎ শাহিদ বলে উঠলো যাকে দিয়েছেন তার সাথে কি প্রেম ট্রেম চলছে নাকি আপনার? ডক্টর ঘোষ রেগে গিয়ে বলল কিসব যাতা বলছো? মধুছন্দা আমার স্টুডেন্ট, তাকে নিয়ে নোংরা কথা বলছো তুমি? শাহিদ বলল এই তো মনে পড়েছে, নামটা মধুছন্দা, তাই তো? এদিকে ভাস্কর সেই মেটাডোরটা নিয়ে হাই রাইজ মলের বেসমেন্টে চলে গেল। সেখানে মেটাডোরটার লুমিনাল টেস্ট করা হবে, সেটাতে রক্তের দাগ আছে কিনা দেখতে, কিন্তু তন্ন তন্ন করে খুঁজেও মেটাডোরটাতে রক্তের ছাপ পাওয়া গেল না। হতাশ হয়ে বসে পড়লো পুরো টিম। দামিনী বলল এত চিন্তার কি আছে, এটাতে তো একটা জিনিস বোঝা গেল যে এবি রুম আর মিটিং রুম দুটোই প্লেস অফ অকারেন্স নয়, আর ওরা আমাদের মিসগাইড করার জন্যই এবি রুমটা ভাঙতে চাইছিল, যাতে আমাদের ফোকাস ওটার দিকেই থাকে। আসল ঘটনাটা
যেখানে ঘটেছিল সেখানে আমরা না যাই আর ওরা প্রমাণ লোপাট করবার সুযোগ আর টাইম দুটোই পেয়ে যায়। এবার অয়ন্তিকা নার্সদের সাথে কথা বলে বুঝতে পারলো যে ওরাও ভয় পেয়ে কিছু লুকোচ্ছে। আর এদিকে দামিনী গেছে ফরেন্সিক ডিপার্টমেন্টের ডক্টর মণিময় দাশগুপ্তর কাছে। জিজ্ঞেস করলো 27 তারিখ রাত্রিবেলা নর্মাল রুল বাইপাস করে স্পেশাল পারমিশন নিয়ে তড়িঘড়ি অটোপসিটা কেন করতে গেলেন? ভিকটিমের দুটো পায়ের মধ্যে 70 ডিগ্রি অ্যাঙ্গেলের একটা ফাঁক ছিল, বোঝাই যাচ্ছিল ভিকটিমের রিপ জয়েন্ট ডিসপ্লেসমেন্ট হয়েছিল। কিন্তু তাও আপনি রেডিওলজিক্যাল এক্সামিনেশন করেননি কেন? জনিদারে এত রক্ত কেন ছিল? রড জাতীয় কিছু ঢোকানো হয়েছিল কি? এরকম নানান প্রশ্নের চাপে পড়ে ভেঙে পড়লো ডক্টর দাশগুপ্ত। সে বলল রাজনৈতিক প্রেসার ছিল আমার, তাই তাড়াতাড়ি কাজটা করতে হয়েছিল। এদিকে অনেক পেশেন্টদের জিজ্ঞেস করে জানতে পারা গেল ডক্টর মুস্তাফির সেদিন রাত 12:30 নাগাদ রাউন্ডে এসেছিল, যেটা জেরার মুখে ও বলেছিল রাত্রি 2টো। একজন নার্সের সাথে আলাদা করে কথা বলে জানতে পারা গেল সেই রাত্রে গেস্ট হাউসে পার্টি চলছিল। ওই টাকলা লিডার গোছের ছেলেটার সাথে কিছু জুনিয়র ডাক্তাররাও ছিল, দুজন মহিলাও ছিল ওদের মধ্যে, আর ছিল বিজন দত্ত। এই বিজন দত্ত তো প্রায় হসপিটালে ঢুকে ওদের সাথে ড্রিঙ্ক করতো। এবার দামিনী গেল মঞ্জুরি সেনের কাছে, বলে সেদিন রাত্রে আপনি একমাত্র দেবপর্ণার সাথে কথা বলেছিলেন, আপনার কল রেকর্ড থেকে আমরা জানতে পেরেছি। কি বলেছিল ও? মঞ্জুরি বলল আসলে তখন ঘুমের ঘোরে ছিলাম তো, তাই ঠিক মনে নেই, তবে দেবপর্ণা আমাকে এই হসপিটালে হওয়া দুর্নীতি নিয়ে সব কথা জানাতো। আমি সব সময় ওর পাশে থেকেছি, এখনো ওকে নিয়ে প্রোটেস্ট করছি। বেশ ভালো মেয়ে ছিল দেবপর্ণা, ও তো মিডিয়াতে সবটা বলে দিতে চেয়েছিল। এদিকে দেবব্রত বলল দেবপর্ণা সমস্ত দুর্নীতির ফাইলটা আমার কাছে নিয়ে এসেছিল। ও চলে যাবার পর আমি স্বাস্থ্যমন্ত্রীকে প্রিন্সিপালের সমস্ত দুর্নীতির কথা জানাই। দেবপর্ণার ফাইলের কথাটাও বলেছিলাম, তখন উনি ফাইলটা দেখতে চেয়েছিলেন। দেবপর্ণা মারা যাবার পর ফালতু নাটক সাজিয়ে 1 সপ্তাহের জন্য শতদীপকে ট্রান্সফার করা হলো। তারপর ও আবার ফিরে আসে। হেলথ ডিপার্টমেন্টের কিছু ডাক্তার দেবপর্ণার পিছনে অনেকদিন ধরেই পড়েছিল। অফিসে সুব্রত দামিনীকে হসপিটালে সেদিন পার্টির কথাটা জানালো। শাহিদ জানালো যে এই জুনিয়র ডাক্তারদের সেমিনারটা এবার হবার কথা ছিল নর্থ বেঙ্গলের MK মেডিকেল কলেজে, কিন্তু 26শে আগস্টের ঠিক 1 সপ্তাহ আগে হেলথ মিনিস্ট্রি থেকে সার্কুলার জারি করা হয় যে রেনু চেঞ্জ করে সেটা CM দত্ত মেডিকেল কলেজে করা হয়েছে। পরের সিনে আমরা দেখি যে ওই টাকলা কমলাক্ষ তার সাঙ্গপাঙ্গদের নিয়ে আবার একটা প্ল্যান করছে। বলছে বেলগাছিয়া আর দমদম থেকে মানিকের কয়েকটা ছেলে ঢুকবে আজ রাত্রে, তারপর ওই প্রোটেস্টার গুলোর ব্যবস্থা করা হবে। ঠিক তখনই দামিনী তার পুরো টিম নিয়ে এসে ওদের আলাদা আলাদা ঘরে নিয়ে গিয়ে জেরা শুরু করে। এই টাকলা লোকটা খুব দেমাগ দেখাচ্ছিল ভাস্করকে। তারপর ভাস্করের দুটো জোরদার থাপ্পড়ে ও কিছুটা সোজা হয়। দামিনী জেরা করছে দেবপর্ণার ডিজার্টেশন ফাইলটা যাকে দেওয়া হয়েছিল সেই মধুছন্দার সাথে। ওর কথাবার্তায় বোঝা যাচ্ছে দেবপর্ণার উপর ভীষণ রাগ আর হিংসা ছিল। দেবপর্ণার 2 বছর কষ্ট করে তৈরি করা ফাইলটাও ও বলছে যে ও নিজে তৈরি করেছে। দেবপর্ণা মিথ্যাবাদী, ওর সাথে যা যা হয়েছে খুব ভালো হয়েছে। জেরার মুখে ও স্বীকার করলো যে ওরাই দেবপর্ণার কাছ থেকে 4.5 লাখ টাকা চেয়েছিল। ওদের কোনো ভয় নেই, কারণ এক মিনিস্টারের ভাগ্নে ওদের সাথে আছে। সুব্রত বাকি ছেলেগুলোর শার্ট খুলিয়ে দেখলো যে ওদের শরীরে আঁচড়ের কামড়ের দাগ স্পষ্ট। ওদিকে রাত্রে জেলের ভিতরে বিজন দত্তকে মেরে ফেলবার চেষ্টা করা হয়। ভাগ্যিস সেখানে ভাস্কর আর দামিনী চলে আসে, তাই ওকে বাঁচিয়ে নেয়। সেই রাত্রে দামিনী একটা কথা মনে পড়ে। প্রথম যেদিন ও CM দত্ত হসপিটালে ঢোকে তখন করিডোর দিয়ে একজন ওয়ার্ড বয় স্টোর রুম থেকে কিছু লাল কম্বল নিয়ে যাচ্ছিল। দামিনীর ও টিমকে বলল আমার মনে হচ্ছে ওই কম্বলটা আসলে বডি ট্রান্সপোর্টেশনের জন্যই ব্যবহার করা হয়েছিল। স্টোর রুম থেকে বডি তুলে মিটিং রুমে নিয়ে আসা হয়েছিল ওতে করেই। তাহলে আমাদের প্লেস অফ অকারেন্স এবার CM দত্ত স্টোর রুম। আমার ধারণা ঘটনাটা ওখানেই করা হয়েছিল। এবার ওরা হসপিটালের স্টোর রুমে গিয়ে দেখলো দেওয়ালের কিছু কিছু জায়গায় নতুন পেন্ট করা হয়েছে। অনেক লাল কম্বলও রাখা রয়েছে সেখানে। সমস্ত জায়গায় লুমিনাল টেস্ট করে রক্তের ছাপ পাওয়া গেল। দেওয়ালে, স্ট্রেচারে, মেঝেতে পাওয়া গেল প্রচুর হাতের ছাপ। এবার ইমিডিয়েটলি যারা সেদিন দেবপর্ণার সাথে ডিনার করেছিল তাদের ধরে থানায় নিয়ে বেধড়ক মার শুরু করলো ভাস্কর আর সুব্রত। তাদের মধ্যে সেই মিনিস্টারের পরিচিত ছেলেটাও রয়েছে। দামিনী বিজন দত্তকে বলল যারা তোকে বাঁচাবে বলেছিল তারাই তোকে মারতে পাঠিয়েছিল। এই ভিডিওটা দেখ। ভিডিওটা দেখে বিজন দত্ত বলল আমি সবটা কনফেস করব। বিজন দত্ত বলল মর্গের ডেড বডিগুলোর সাথে আমি শারীরিক সম্পর্ক করতাম। আমতলার ওসি সুরজিৎ মণ্ডল সবটাই জানতো। ওই আমাকে সেদিন ওই মৃত দেবপর্ণার সাথে শারীরিক সম্পর্ক করতে পাঠিয়েছিল। কিন্তু ওটা একটা বডি, পা ভাঙা, হাত ভাঙা, ঘাড় ভাঙা। মণ্ডলদা বলেছিল তাও তুই কর, নইলে কেস দিয়ে দেব।
তাই আমি চেষ্টা করলাম তাতে করে আমার জিভের লালা ওই বডির শরীরে লেগে যায়। এবার মন্ডলদা আমাকে ভয় দেখিয়ে বলল, তুই 2 বছরের জন্য জেলে যাবি, তারপর তোকে বার করে আনা হবে। ওদিকে কমলিকা অয়ন্তিকার কাছে স্বীকার করলো সেদিন ও দেখেছে ওই গুন্ডাগুলোকে দেবপর্ণার উপর অত্যাচার করতে। এর আগেও ওরা একজনকে মেরে ফেলেছিল, সেটাও কমলিকা দেখেছিল। এদিকে ছেলেগুলো মারের চোটে বলল ওদেরকে কমলাক্ষ বলেছিল দেবপর্ণাকে ডেকে দিতে গেস্ট হাউসে যেখানে পার্টি হচ্ছিল সেখানে। আমরা ডাকতে গেলে দেবপর্ণাদি রেগে আমাদের নামে কমপ্লেন করার জন্য ডক্টর গাঙ্গুলি, ডক্টর দেবব্রত, ডক্টর মঞ্জুরিকে ফোন করে, কিন্তু কেউই ফোন তোলে না। আসলে ওরা তো সবটাই জানতো, আর মঞ্জুরি ম্যাডাম তো শুভদীপ স্যারের ডান হাত। আমাদের কথা বলার সময় ওই গুন্ডাগুলো এসে টানতে টানতে দিদিকে স্টোর রুমে নিয়ে গিয়ে বিভৎসভাবে রেপ করে মেরে ফেলে। এবার দামিনী গেল প্রিন্সিপাল শতদীপের কাছে, বলল আপনার আর দেবব্রত সেনের মধ্যে ক্ষমতা দখলের লড়াইয়ের জন্য বলি হতে হলো ওই মেয়েটাকে। আপনার স্ত্রী স্বীকার করেছে আপনি তার ফোনটা নিয়ে সেদিন রাত্রে বেরিয়েছিলেন। আপনার স্ত্রীর ফোনের টাওয়ার লোকেশন বলছে আপনি রাত 3টে পর্যন্ত বেলঘরিয়ায় আপনার বেনামে নার্সিং হোমে ছিলেন, আর 2:15 থেকে 3টে পর্যন্ত কমলাক্ষ পান্ডে আর ডক্টর মৃণাল গাঙ্গুলি সমানে আপনাকে ফোন করে গেছে। তারপর আপনি কল ব্যাক করেন কমলাক্ষকে, আর কল করেন আমতলা থানার ওসি সুরজিৎ মণ্ডলকে। তারপর ওই ফোন দিয়েই ক্যাব বুক করে 3:30 নাগাদ পৌঁছান সিএম দত্ত হসপিটালে। শাহিদ ল্যাপটপে সমস্ত ফুটেজগুলো দেখালো। ও বলল হসপিটালের বিল্ডিং এর লিফটের সামনে 2টো সিসিটিভি আছে, তার মধ্যে একটা কাজ করে আর একটা করে না। সেখানে আপনাকে দেখা গেছে কমলাক্ষ আর মণ্ডলের সাথে। আপনি ফুটেজ ডিলিট করে দিয়েছিলেন ঠিকই, কিন্তু ডিজিটাল ডেটা থেকেই গিয়েছিল। এগুলো সেটাই। এবার আমরা দেখি প্রিন্সিপাল বডি এই হসপিটাল থেকে সরাতে বারণ করেছিল। ওসি মণ্ডলকে বলে মার্ডারের সমস্ত এভিডেন্স মুছে ফেলতে আর কেসটাকে অন্যদিকে ঘোরাতে বলেছিল। বডির শরীরে সিমেন্স পাওয়ার জন্য বিজন দত্তকে ডাকা হয়েছিল, আর ওই মৃতদেহর সাথে শারীরিক সম্পর্ক করতে বলা হয়েছিল। পরদিন কমলাক্ষ সমেত তার সাঙ্গপাঙ্গদের অ্যারেস্ট করা হয়। তারপর দামিনী কেস ডায়েরি, চার্জশিট সব কমিশনারের কাছে জমা করে আর বলে আমার কাজ এখানেই শেষ। এবার দেখুন আপনারা কি করতে পারেন। সমাজটা পচে গেছে স্যার। পুলিশ ডিপার্টমেন্ট, হেলথ ডিপার্টমেন্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট তিনজনে মিলে হাত ধরাধরি করে একেবারে 3 ভাইয়ের মতো করে ক্রাইম করে গেল। কাকে ছেড়ে কার নাম বলবো? এখন মেয়েরাই মেয়েদের শত্রু হয়ে দাঁড়িয়েছে। দেবপর্ণাকে মারার সময়ও সেখানে 2টো মেয়ে ছিল, ওই গুন্ডাগুলোকে সাহায্য করেছিল। ডিসি নর্থ, ডিসি সেন্ট্রাল, রুলিং পার্টির নেতা দেবব্রত সেন, স্বাস্থ্যমন্ত্রী রাতুলা মৈত্র সবাই মিলে ইন্ধন দিল। সেদিন শাহিদ আমাকে একটা ভিডিও দিয়েছে স্যার, সেখানে দেখা যাচ্ছে কমিশনার আর প্রিয়াঙ্কা মুখার্জি মিলে অফিসার চতুর্বেদীকে জেলের ভিতরে বিজন দত্তকে খুন করতে বলেছিল। চতুর্বেদী সেটা কনফেস করেছে। এখন সমস্ত ডিপার্টমেন্টের উপর একটা অধ্যত্ব এসে গেছে যে কেউ ওদের কিচ্ছু করতে পারবে না, সরকার ওদের সাথে আছে। এই কেস ডায়েরিতে তথ্য প্রমাণ সহ সমস্ত অপরাধীর নাম আছে। এবার সবকিছু আপনাদের হাতে। তো বন্ধুরা, কাহিনীটিকে এখানেই শেষ করা হয়েছে। আশা করছি আপনাদের ভিডিও ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, লাইক আর হাইপ করে দেবেন, আর আমার চ্যানেল ফিল্মসারকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।